নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বর্ণালী। আপনাদেরকে স্বাগত জানাই অন্ধকারের গল্পকথার সেই অচেনা অন্ধকারে, যেখানে প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে থাকে অজানা আতঙ্ক, আর প্রতিটি নীরবতাই যেন ফিসফিস করে বলে দিয়ে যায় কোনো না বলা রহস্যের কথা। তাহলে প্রস্তুত হন, চারপাশের আলো নিভিয়ে মনকে স্থির করে প্রবেশ করুন অন্ধকারের গভীরে। শুরু হচ্ছে আজকের গল্প। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটা কেমন লাগলো। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদেরকে হেডফোনে শোনার অনুরোধ রইল। তাহলে তাড়াতাড়ি লাইক বাটনটা চাপুন আর শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন। তারানাথ তার ঘরের দাওয়ার উপর বসে এক মনে একটা পুরনো তালপাতার পুঁথিতে লাল রঙের শালু জড়াচ্ছিল। আমরা উঠোনে ঢুকতেই আমাদের পায়ের শব্দেই বোধহয় একবার মুখ তুলে আমাদের দিকে তাকিয়ে সেই স্নিগ্ধ হাসি একবার হেসে বলল, বাবা, তোমরা আজ এত সকাল সকাল এসে পড়েছো দেখছি। তা বেশ করেছো। আজ কেন জানি না তোমাদের কথাই ভাবছিলাম। তোমার স্ত্রীর শরীর কি আজকাল বড্ড খারাপ যাচ্ছে? তারানাথ কথাটা আমায় উদ্দেশ্য করেই বলেছিল। একথা মিথ্যে নয়, আজ 3 দিন যাবৎ শরীর একটু খারাপের দিকে। রাত্রের দিকে বেশ জ্বর আসছে, আবার সকালে সেই জ্বর কমে যাচ্ছে। ডাক্তার একটা দেখিয়েছি, তবে তিনি জানিয়েছেন এই জ্বর কমতে বেশ সময় লাগবে। আমি একটু অবাক হয়েই প্রশ্ন করলাম, আপনার কথা মিথ্যে নয়, তবে আপনি ঠিক কি করে জানতে পারলেন বলুন তো? তারানাথ আবার সেই রহস্যময় হাসি হাসল। তারপর হাতের পুঁথিটা তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, সব প্রশ্নের উত্তর চাইতে নেই হে। ও সব তোমরা বুঝবে না। মধুসুন্দরী দেবীর দেওয়া ক্ষমতা এখনো কিছু আছে, তাতেই এসব বুঝি। সব সময় আমরা বুঝবো না বলে এভাবে এড়িয়ে যাওয়াটা কি ঠিক ঠাকুরমশাই? বলি, আপনি আমাদের যা বলেন তা সবটাই তো আমরা বুঝি। তোমরা শুধু গল্প শোনো, তার সবটাই যে তোমরা বিশ্বাস করো না তা কিন্তু আমি জানি। আসলে তন্ত্রের অনেক গুপ্ত ব্যাপার রয়েছে, যা তন্ত্রে অদীক্ষিত মানুষদের বোঝানো ঠিক সম্ভব নয়। আপনি আপনার মতো করেই বলুন না, দেখি না আমরা বুঝতে পারি নাকি। তোমরা যখন ছাড়বেই না, তাহলে বসো। আমি পুঁথিটা ঘরের ভেতর রেখে আসি, তারপর বলছি। তারানাথ হাতের পুঁথিটা নিয়ে ঘরের ভেতরে ঢুকতেই আমরা তক্তাপোশের উপর বেশ আয়েশ করে বসলাম। আজ সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টির বিরাম নেই বললেই চলে। একটানা ঝিরিঝিরি শব্দের বৃষ্টি হওয়ার পাশাপাশি মাঝে মাঝে বজ্রপাত হচ্ছিল। আমি যখন এক প্রকার নিশ্চিত হয়ে গেছি কিশোরী আজ আর আসবে না, ঠিক তখনই কিশোরী এসে দরজায় কড়া নাড়ল। এই এত ঝড় বৃষ্টিতেও তুমি ঠিক এসে পড়েছো? আমি তো ভাবলাম তুমি আজ আর এলেই না। তা কি করে হয়? আগের সপ্তাহে তো তারানাথের বাড়িতে যাওয়া হলো না, এই সপ্তাহেও কামাই করি কি করে বলো তো? কিশোরী মাথার জল ছাড়তে ছাড়তে ছাতাটা ঘরের একপাশে রেখে বলল, তা বেশ বেড়ে বলেছ। কামাই এ যেন পাঠশালার খাতায় একটা ঢেড়া পড়ার মতো। পাঠশালায় কামাই করলে পণ্ডিতের অসুবিধে, আর এখানে কামাই করলে কিন্তু আমাদের অসুবিধে। একটা গোটা সপ্তাহ যে তারানাথের গল্প না শুনে থাকাই যাবে না। বাড়িতে না গেলে মনে হয় গোটা সপ্তাহটাই মাটি হয়ে যাবে। এই আর দেরি করো না, কখন যে আবার বৃষ্টি জোরে নামবে কে জানে। চলো। ঝিমঝিমে পড়তে থাকা বৃষ্টির মধ্যেই আমরা ছাতা মাথায় দিয়ে তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পথে একবার দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে আমরা তারানাথের বাড়িতে এলাম। ইচ্ছে ছিল রাস্তার মোড়ের দোকানটা থেকে তেলে ভাজা নিয়ে আসব, কিন্তু এই বৃষ্টির মধ্যে আজ সে তার দোকান আর খোলেনি। তাই খালি হাতে শুধু পাসিং শোয়ের প্যাকেট নিয়েই তারানাথের বাড়িতে আমরা ঢুকলাম। তারানাথ হাতের পুঁথিটা ঘরে রেখে এসে তক্তাপোশের উপর আমাদের সামনে বসল। তারপর বলল, হ্যাঁ, তারপর বলো, তোমরা কি যেন শুনতে চাইছিলে?
এই যে আপনি আমাদের দেখেই বলে দিলেন যে ওর স্ত্রীর শরীর নাকি বিশেষ ভালো নেই, তা আপনি জানলেন কি করে? আসলে আগের রোববার তোমরা তো এলেই না, তাই আজ যে তোমরা আসবে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য একটা ছোটখাটো ক্রিয়া করলাম। তা কিরকম? সূর্যের দিকে তাকিয়ে ডান হাত তুলে বা হাত কপালের মাঝখানে রাখতে হবে। বুড়ো আঙুল থাকবে কপালে ঠিক মাঝখানটায়, আর বাকি 4টে আঙুল থাকবে বুড়ো আঙুলের লম্বালম্বি ভাবে নিচের দিকে, অনেকটা একটা লাঠি হাতের মধ্যে ধরে রাখার মতো। এভাবে পদ্মাসনে বসে যার ব্যাপারে জানতে চাও তার কথা মনে মনে ভাবতে হবে। ভাববার জন্যে মনে মনে তার একটা ছবি তোমায় কল্পনা করে নিতে হবে, আর ঠিকঠাকভাবে মন কেন্দ্রিক হয়ে গেলে একটা গোপন মন্ত্র 7 বার উচ্চারণ করলেই তার ব্যাপারে তুমি অনেক কিছুই বুঝতে পারবে। তবে ব্যাপারটা যত সহজভাবে তোমাদের বলে দিলাম ততটা কিন্তু সহজ নয়। আমি একবারও এটা দেখিনি যে তোমার স্ত্রীর শরীর কোনোভাবে অসুস্থ। কিছু লক্ষণ আর কিছু অনুভূতির সূক্ষ্ম ক্রিয়াকলাপ লক্ষ্য করে এগুলো বুঝে নিতে হয়। আমি অনুমান করতে পেরেছিলাম তোমার কিংবা তোমার স্ত্রীর কারোর একটা সমস্যা চলছে। এবার তোমার সুস্থ তহবিলে এখানে আসতে দেখে নিশ্চিত হলাম যে সমস্যাটা তোমার নয়, তোমার স্ত্রীর। তারানাথ যখন খুব সহজভাবে কোনো কিছু বুঝিয়ে দেয় তখন মনে হয় ইয়ার তেমন কি, কিন্তু সব কিছুর কেন্দ্রে যে তন্ত্র রয়েছে তার আসল চাবিকাঠি হলো কিছু গোপন মন্ত্র, যা তারানাথ কখনোই আমাদের কাছে বলতে চায় না। সে বলে তন্ত্রে অধিষ্ঠিত মানুষ এসব মন্ত্রের কথা কিছুই বুঝতে পারবে না। তারানাথের কথা শুনে আমি আর কিশোরী দুজনেই সামান্য অবাক হলাম। যদিও তার কাছ থেকে অদ্ভুত সব গল্প শুনতে শুনতে আমাদের অবাক হওয়ার ভাবটা আজকাল কিছুটা কমে এসেছে। কিশোরী বলল, আগের সপ্তাহে আসতে পারিনি ঠাকুরমশাই। আজ এমন একটা গল্প বলুন যাতে একদিনে 2 সপ্তাহের গল্প শোনার আনন্দ উসুল হয়ে যায়, বুঝলেন? গল্প গল্প তো আমি বলতে পারি না হে। আমি যা শোনাই তা আমার নিজের জীবনে ঘটে যাওয়া সব সত্যি ঘটনা। তোমাদের অবিশ্বাস্য মন তার গল্প বলেই বিশ্বাস করে। বললেই হলো, আমরা অবিশ্বাস করি। অবিশ্বাস করলে কি আর আপনার কাছেই ঝড় বৃষ্টির মধ্যেও ছুটে আসতাম? তারানাথ হাসল। যখন কোনো ছাত্র তার শিক্ষকের কাছে ভুল করে এমন কোনো কথা বলে বসে যা শিক্ষক আগে থেকেই জানে, তখন শিক্ষকের মুখে যেমন হাসি দেখা যায়, তারানাথের মুখেও তেমনই হাসি দেখা গেল। রস, তাহলে আজ অনেক দিন আগে একটা অভিজ্ঞতার কথা তোমাদের বলি। আজ সকাল থেকেই কথাটা বারবার মনে আসছিল। তোমরা আসলে তোমাদের সেই কথাই শোনাবো। বলেই তারানাথ কপালের মাঝখানে 2 আঙ্গুল চেপে ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। আমরা বুঝতে পারলাম মনে মনে তিনি কোনো একটা ঘটনা সাজিয়ে নিচ্ছে আমাদের বলবার জন্য। আমরা চুপ করে বসে রইলাম। এ সময় তাকে বিব্রত করা অনুচিত। আমরা অপেক্ষা করতে লাগলাম। বাইরের বৃষ্টিটা তখন বেশ জোরে নেমে এসেছে। হালকা একটা ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ছাট আমাদের পিছনের দিকে এসে পড়তে লাগলো। তারানাথ কিন্তু চোখ বুজেই রইল। তারপর চোখ খুলে খানিকক্ষণ বাইরের আকাশের দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করতে করতে উদাস গলায় বলল, তোমরা সঞ্জীবনী সৌধার কথা শুনেছ, কিংবা ধরো সঞ্জীবনী মন্ত্র, যার দ্বারা মৃত কোনো মানুষকে পুনরায় জীবিত করে তোলা যায়। হ্যাঁ, কথাটা তো শোনা শোনা মনে হচ্ছে, তবে সঞ্জীবনী মন্ত্র বলে কিছু আছে তা তো কখনো শুনিনি। যেটা শুনেছি সেটা বোধহয় সঞ্জীবনী সুধা। আছে আছে, সব আছে। সত্যি বলতে এই তন্ত্রমন্ত্রের জগতে এমন অনেক কিছুই আছে যেগুলো তোমরা কখনো ভাবতেই পারবে না।
তন্ত্র যেমন একজন সাধককে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, তেমনি এই তন্ত্র একজন সাধককে নিয়ে যেতে পারে কালো অন্ধকারের অবনতির গহ্বরে। অবশ্যই সাধক না চাইলে এসব কিছুই হবে না। আপনি কি জানেন সেই সঞ্জীবনী মন্ত্র? এ কথার উত্তর তারানাথ করল না। তার বদলে কেমন একটা দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। এ হাসি বড় মর্মভেদী হাসি, যেন মনের ভিতর পর্যন্ত পড়ে নিতে পারার একটা ক্ষমতা এই হাসিতে রয়েছে। তারানাথ আমাদের সাথে সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে মিশতে জানলেও মাঝে মাঝেই তার দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ওই লম্বা চুল পিঠ পর্যন্ত নেমে আসা, প্রায় সাদা দাড়ি ঝুলে যাওয়া বুক অবধি, চোখের ঘুরু সাদাটে হয়ে আসা, মুখের সর্বত্র বলিরেখা আর বয়সের ছাপে শিরা উপশিরা জেগে ওঠা, সমস্তটা মিলিয়ে মাঝে মাঝেই তারানাথের মুখটা কেমন যেন অচেনা হয়ে ওঠে আমাদের কাছে, ঠিক এখন যেমন মনে হচ্ছে। তারানাথ আমাদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলল, তা সেসব কি আর এখন মনে আছে? বয়সটা তো বাড়ছে, ভুলে যাবার রোগ ধীরে ধীরে মাথার মধ্যে ঢুকে পড়েছে, বুঝলে? মনে রাখার মতো সবই ভুলে যাই। আমি স্পষ্ট বুঝতে পারলাম তারানাথ বেশ কায়দা করে প্রশ্নটাকে এড়িয়ে গেল। কিশোরী বলে উঠল, আরে ঠাকুর মশাই যে গল্পটার কথা বলেছিলেন সেটাই তো ভুলে গেলেন। আরে তাই তো বললাম না, ভুলো মন হয়েছে। তারপর যা বলছিলাম তোমাদের, তার আগে ওই দাও সিগারেটটা। তারানাথ হাত বাড়াতেই কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল। প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে অগ্নি সংযোগ করে দুদলা ধোয়া মাথার উপরের দিকে ছেড়ে তারানাথ আমাদের দিকে তাকালো। তখন বয়স নেহাত কম নয়, ওই মাঝামাঝি। অনেক বছর হলো বাড়ি সেরেছি, মাও মারা গেছে। এখানে ওখানে ঘুরে বেড়াই, মাঝে মধ্যেই সাধু সন্ন্যাসী পেলে তাদের সঙ্গ নিয়ে কিছুদিন তাদের সাথে দিন যাপন করি। কত কিছু শেখা যায় তাদের কাছ থেকে। মাঝে মাঝেই পড়ি অসৎ সাধুর হাতে, তখন আর বেশি দিন থাকতে ইচ্ছে করে না। দু একদিনের ভেতরেই তল্পি তল্পা গুটিয়ে পগার পার। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। আর তার ফাঁকে কিছু কিছু ক্ষমতা আমি অর্জন করতে পেরেছিলাম। তন্ত্রমন্ত্রের কিছু গুপ্ত বিদ্যা আর ক্রিয়া আমি আয়ত্ত করতে পেরেছিলাম নিজের চেষ্টায়। তার মাঝে দুবার সব সাধনা করার চেষ্টা করেছিলাম, তবে নানা কারণে তার হয়ে ওঠেনি। তো এমন যখন অবস্থা, ঠিক তখন একবার দেশ জুড়ে প্রবল বর্ষা শুরু হলো। তখনকার দিনে গ্রামে বন্যা হওয়াটা ছিল বর্ষার সময় একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর তা হবে নাই বা কেন? তখনকার দিনে গ্রামে বসবাসের জন্য মানুষের বাড়ি ঘরের চেয়ে বেশি ছিল খাল, বিল, পুকুর কিংবা ফাঁকা মাঠ। বৃষ্টির জল এক পুকুর হতে মাঠের ওপর দিয়ে অন্য পুকুরে গিয়ে মিশত। এভাবেই গোটা গ্রামের একদিক কিংবা দুদিক জুড়ে তৈরি হতো একটা বিরাট জলাশয়। আমাদের গ্রামে বর্ষার সময় মাছ ধরার কথা তো তোমাদের বলেছিলাম। সেই এক সব, যাকে নিয়ে সব সাধনা করেছিলাম, সে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমায় কিভাবে সেই কৈখালির মাঠের মধ্যে বিপদে ফেলতে চেয়েছিল তা তো তোমরা জানো। নেহাত কাল ভৈরব সেদিন আমায় প্রাণে বাঁচিয়েছিলেন। সে যাই হোক, তো সেবার দেশ জুড়ে প্রবল বর্ষা শুরু হলো। যেদিকে তাকায় সেদিকেই জল জমে থই থই করছে, যেন আকাশ ভেঙে পড়েছে। টানা 7 দিন ধরে এক নাগারে বৃষ্টি। আমার ভাগ্য ভালো, বৃষ্টি শুরু হওয়ার আগে আমি এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সে গৃহস্থ বেশ বিত্তবান মানুষ। ওটা 7 দিন সে আমায় তার বাড়িতে আশ্রয় এবং খাদ্যের যোগান দিয়ে গেল। 8ম দিনে বৃষ্টি সামান্য কমতেই আমি তাকে ডেকে বললাম, আপনার বাড়িতে বসে বেশ অনেক দিন তো খেলাম, এবার বিদায় দিন, বেরিয়ে পড়ি। সে কি ঠাকুর মশাই,
এই তো আপনি কদিন মাত্র হলো এসেছেন, আপনাকে তেমন ভালো মন্দ কিছু খাওয়াতেও পারিনি, আর এর মধ্যেই চলে যাবেন? গজেন্দ্র মোহনের স্ত্রী এসে আমায় সেই একই অনুরোধ করল, অন্তত আর 2 দিন যেন তাঁদের বাড়িতে থেকে যায়। কিছু মানুষ থাকে যারা ছলনা করতে জানে না, তাদের চোখ দেখলেই মনের কথা পড়ে ফেলা যায়। গজেন্দ্র মোহন ও তার স্ত্রী ঠিক সেই গোত্রে। আমি চলে যেতে চাইছি বলে তারা যে সত্যি মনক্ষুণ্ণ হয়েছে তা তাদের চোখে ধরা পড়তে লাগলো। আমি অনেকবার যাওয়ার কথা বললেও শেষে হেরে গেলাম ওদের ইচ্ছের কাছে। তবে আমার থাকার মেয়াদ হলো আর 2 দিন। তখনকার গ্রামে বর্ষায় বন্যার সময় যতটা না দুর্ভোগ হতো, তার থেকে বেশি দুর্ভোগ হতো বন্যার জল নেমে যাওয়ার পরের কিছুদিন। গোটা একটা গ্রামের প্রায় অর্ধেকের বেশি মানুষের কাছে দুমুঠো খাবারের জন্য সে কি নাজেহাল অবস্থা। তাদের জমানো কিংবা হাতের কাছে যেটুকু ছিল তা সবই এই 7 দিনে ঘরবন্দি হয়ে থাকতে গিয়ে শেষ হয়ে গেছে। এখন নতুন করে আবার খাদ্য জোগাড় করতে হবে, কিন্তু গ্রামের মাঠে ঘাটে জল জমে থাকায় চাষবাস কিংবা অন্য কোনো কিছুই সম্ভব নয়। একমাত্র গ্রামের বিত্তবান কিছু মানুষদের ওপর ভরসা করা ছাড়া তাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। আগেই বলেছি যে বাড়িতে আমি ছিলাম তার বর্তমান কর্তা গজেন্দ্র মোহন বিত্তবান মানুষ, তার চেয়েও বেশি তার মনটা ছিল উদার। এখনো মনে আছে, বর্ষা থামার পরে 2 দিন গজেন্দ্র মোহনের বাড়ির সামনে গ্রামবাসীরা দাঁড়িয়ে অপেক্ষা করত খাবারের জন্য। গজেন্দ্র মোহন ও তার স্ত্রী যতটা পারতেন তাদের সাহায্য করতেন। গ্রামের সমস্ত মানুষদের তারা তাদের বাড়িতে পাত পেরে খাইয়েছিল পর্যন্ত। তারানাথের সিগারেটটা অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছিল। এবার সেই সিগারেটের টুকরোটা নারকেলের মালায় গুজতে গুজতে তারানাথ বলল, তোমরা ভাবছো না কোথায় বললাম মৃত্যুঞ্জয় সুধার কথা, আর কোথায় বলতে বসেছি গজেন্দ্র মোহনের দান ধ্যানের কথা, তাই তো? না ঠাকুরমশাই, আসলে কেন জানি না মনে হচ্ছে এই গজেন্দ্র মোহন নামের লোকটার সাথে গল্পের একটা সম্পর্ক আছে। তা ঠিক ধরেছ, সম্পর্ক আছে বই কি। তারপর বাকিটা বলি, শোনো। গজেন্দ্র মোহন ও তার স্ত্রীকে আমি যতই দেখছিলাম ততই যেন অবাক হয়ে যাচ্ছিলাম। কতটা উদার মনের মানুষ হতে পারে তা আমি খুব কমই দেখেছি। সেদিন রাত্রে গজেন্দ্র মোহনের সাথে বসে কথা বলছি, এমন সময় হঠাৎ গজেন্দ্র মোহন প্রশ্ন করলো, আচ্ছা ঠাকুরমশাই, এই যে পাপ পুণ্য এসব কি সত্যি আছে? কিছু তো আছেই, বুঝলেন? না হলে দুনিয়ার এত মানুষ পাপ পুণ্যের পিছনে খামোখা ছুটতে যাবে কেন? গজেন্দ্র মোহন হাসলো আমার কথায়, তারপর বলল, সে তো ভয় ঠাকুরমশাই, মৃত্যুর পর কি হবে তা নিয়ে ভয়ের জন্যই মানুষ এইসব পাপ পুণ্য বিচার করে। একবার যদি তাদের বুঝিয়ে দেওয়া যায় যে মৃত্যুর পর আসলে কিছুই হয় না, তাহলে দেখবেন ঠাকুরমশাই, পৃথিবী একদিন পাপে ভরে যাবে। আমি অবাক হয়ে তাকালাম গজেন্দ্র মোহনের দিকে। কোনো সাধারণ মানুষ এভাবে ভাবতে কিংবা বলতে পারে? নেহাত নিম্ন স্তরের মানুষের ভাবনা খাওয়ার ঘুমেতেই আটকে থাকে। মধ্যবিত্ত কিংবা উচ্চ স্তরের মানুষেরা ভাবে কিভাবে অর্থ উপার্জন করা যায়, অথবা কিভাবে নিজেদের নাম প্রতিপত্তি আরো বাড়িয়ে তোলা যায়। কিন্তু গজেন্দ্র মোহনের ভাবনা এসবের অনেক দূরে। তাহলে আপনার কি মনে হয়? আমার মনে হয় আসলে পাপ পুণ্য বলে কিছুই নেই, সমস্তটাই একটা ধাঁধা, আর আমরা সেই গোলক ধাঁধায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। আপনি এই যে 3 দিন ধরে গ্রামের বেশিরভাগ লোকজনদের খাওয়াচ্ছেন, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছেন, তার পেছনে আপনার পুণ্য অর্জন করার কোনো ইচ্ছে নেই? মানুষ হয়ে যদি মানুষকে সাহায্যই না করতে পারি, তাহলে আর কিসের মানুষ হলাম ঠাকুরমশাই?
আমার যা আছে তা যদি ভালো কাজে না লাগে তাহলে তা রেখে লাভ কি? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম গজেন্দ্র মোহনের দিকে। আমার সামনে বসা ধুতি পাঞ্জাবি পরা শান্ত সৌম্য মুখের একটা মানুষ, যার মাথার লম্বা চুল ঘাড় পর্যন্ত এসে পড়েছে, নাকের তলায় পুরু গোঁফ আর উজ্জ্বল দুটো চোখ। মানুষটা হাসছে। আমি তার দিকে তাকিয়ে তার হাসি দেখছি। একটা মানুষের হাসি কতটা সুন্দর হতে পারে তা গজেন্দ্র মোহনের হাসি না দেখলে বোঝা যাবে না। আপনি এই যে পথে পথে ঘুরে তন্ত্র সাধনা করে একটা আলাদা শান্তি পান, আমিও মানুষকে সাহায্য করতে পারলে তেমনই শান্তি পাই। আমরা উঠোনের দাওয়ায় বসে কথা বলছিলাম। বাড়িটা বেশ বড়, তবে বাড়িতে গজেন্দ্র মোহন এবং তার স্ত্রী ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি নেই। এমন বিত্তবান একজন মানুষের বাড়িতে অন্তত দু একটা চাকর বাকর থাকাটা সে সময় অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ছিল। আমাদের কথার মাঝে হঠাৎ করেই হন্তদন্ত হয়ে একজন লোক এসে দাঁড়ালো। ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু গো, আমার মেয়েটারে বাঁচান। আমার মেয়েটারে সাপি কেটেছে গো, আমার মেয়েটারে বাঁচান ছোট দাদা বাবু। লোকটা প্রায় গজেন্দ্র মোহনের পায়ের উপর উমড়ি খেয়ে পড়ে কাঁদতে কাঁদতে একই কথা বলতে লাগলো। হঠাৎ করে এমন একটা ব্যাপারে আমি আর গজেন্দ্র মোহন দুজনেই প্রায় চমকে উঠেছিলাম। কিন্তু গজেন্দ্র মোহন ঠান্ডা মাথায় ব্যাপারটা তৎক্ষণাৎ স্বাভাবিক করে ফেলল। লোকটির হাত ধরে মাটি থেকে তুলে বলল, এখানে বসে কান্নাকাটি করলে কি তোমার মেয়েটা বেঁচে যাবে, নাকি আমায় তার কাছে নিয়ে যাবে? আসুন আসুন তো না, আসুন আসুন, বাঁচান বাঁচান দাদা বাবু, আমার মেয়েটারে বাঁচান। আসুন আসুন আসুন। গজেন্দ্র মোহন আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, আপনি কি আমার সাথে যাবেন? আপনি সেখানে গিয়ে কি করবেন? মেয়েটাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া দরকার, কিংবা যদি কেউ বিষ তুলতে পারে তাহলে তার কাছে নিয়ে গেলে। গজেন্দ্র মোহন আমার দিকে তাকিয়ে একবার হাসলো, তারপর বলল, আপনি একবার চলুন না আমার সাথে, দেখি চেষ্টা করে যদি বাঁচাতে পারি মেয়েটাকে। গজেন্দ্র মোহনের কথার মধ্যে কি যেন একটা ছিল। আমি আর তাকে না করতে পারলাম না। সেই লোকটা তখনও কেঁদে চলেছে। সে আগে আগে আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। আমি আর গজেন্দ্র মোহন তার পিছু পিছু তার বাড়ির দিকে চললাম। মেয়েটার নীলচে হয়ে আসা শরীরটা একটা খাটিয়ার উপর রাখা হয়েছে। তাকে ঘিরে গ্রামের লোকজন দাঁড়িয়ে আসে। জানা গেল ঘরের দাওয়ার কাছে মেয়েটা দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ করে একটা চিৎকার শুনে মেয়েটির মা ছুটে এসে দেখে মেয়ে মাটিতে পড়ে ছটফট করছে। একটা সাপ দাওয়া সেরে বাইরের দিকে চলে যাচ্ছে। গজেন্দ্র মোহন কিন্তু সেখানে পৌঁছে আর দাঁড়িয়ে রইল না। কাল বিলম্ব না করে সে মেয়েটার কাছে ঝুঁকে পড়ে তার ক্ষত দেখতে লাগলো। মেয়েটার দুটো চোখ বন্ধ হয়ে এসেছে। গজেন্দ্র মোহন প্রায় নির্দেশের সুরে বললেন, ওকে ঘুমোতে দেওয়া চলবে না, ওকে জাগিয়ে রাখো। পারলে ওর কানের কাছে কিছু একটা দিয়ে বারবার শব্দ করতে থাকো। গজেন্দ্র মোহনের কথায় দু একজন ঘরের ভেতর থেকে কাঁসার থালা বাসন এনে বাজাতে লাগলো মেয়েটার কানের কাছে। মেয়েটার চোখ মাঝে মাঝে অর্ধেক খুলে যেতে লাগলো, তারপরে আবার কি এক নেশার ঘোরে বন্ধ হয়ে যেতে লাগলো। গজেন্দ্র মোহন দুবার মেয়েটার ছোট্ট নরম গালে সজোরে দুটো চড় কষালে। বোঝাই যাচ্ছে মেয়েটাকে জাগিয়ে রাখার জন্যই এত কাণ্ড। ততক্ষণে গজেন্দ্র মোহনের ক্রিয়াকলাপ দেখার জন্য আশপাশের ভিড় আরও বেড়ে গেছে। তারা সবাই উৎসুক চোখে তাকিয়ে রয়েছে মরণাপন্ন মেয়েটির দিকে। গজেন্দ্র মোহন কেমন যেন মলিন গলায় বলল, খুব বিষধর সাপে কেটেছে বলে মনে হচ্ছে ঠাকুরমশাই। দেখেছেন পায়ের ক্ষতটা? সাপে কাটার ক্ষত সবাই চিনতে পারে না। সত্যি বলতে লজ্জা নেই, এ বিষয়ে আমার জ্ঞান খুব কমই ছিল। আমি ক্ষতর দিকে তাকিয়ে দেখলাম পাশাপাশি দুটো ছোট্ট ফুটো হয়েছে, আর সেই ফুটো দিয়ে রক্ত শুঙিয়ে বাইরে বেরিয়ে আসছে।
ওটা শরীরের সব থেকে বেশি যে অংশটা নীল হয়ে এসেছে তা হলো ওই মেয়েটির বাঁ পা। আমি এবার কিন্তু বেশ উদ্বিগ্ন হয়ে পড়লাম। একটা মেয়েকে সাপে কেটেছে, তাকে কবিরাজ কিংবা অন্য কোনোভাবে চিকিৎসা করার ব্যবস্থা না করে এরা খাটিয়ার উপর ফেলে রেখেছে কেন? আমি বেশ জোরের সাথেই বললাম, কি করতে চাইছো তোমরা বলো তো? মেয়েটা এভাবে মরে যাবে যে? কেন মরে যাবে? আপনি কি ভাবছেন ওরা শুধু শুধু আমার কাছে ছুটে এসেছে? আমি আগের থেকে বেশ এবার রেগে উঠলাম। মেয়েটার অবস্থা আমার চোখের সামনে ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। এতক্ষণ ধরে যাও সে মাঝে মাঝে চোখ খুলতে পারছিল, এখন তাও পারছে না। আমি প্রায় চিৎকার করে বলে উঠলাম, মেয়েটা মরে যাচ্ছে আর তোমরা কি করছো? একজন বিষটা বার করার তো চেষ্টা করো অন্তত। অজেন্দ্র মোহন তখনও হেসে চলেছে। আগের মতো হেসেই সে আমায় বলল, আপনি ভয় পাবেন না ঠাকুরমশাই, মেয়েটার কি ইচ্ছে হবে না। অন্তত আমি থাকতে তো তার কিছু হতেই পারে না। বলেই সেই লোকটার উদ্দেশ্যে বলল, এই, তোমরা খাটিয়া সহ ওকে ঘরের ভিতরে নিয়ে যাও। তারপর ঘর থেকে সবাই বেরিয়ে এসে বাইরের থেকে দরজা বন্ধ করে রাখবে, কেমন? আমি না ডাকা পর্যন্ত কেউ দরজা খুলবে না। যাও। অজেন্দ্র মোহনের এই কথায় আমি আরো বেশি অবাক হলাম। সত্যি বলতে আমার মাথায় ঢুকছিল না অজেন্দ্র মোহন আসলে কি করতে চাইছে। একবার মনে হলো সে নিজেই হয়তো মেয়েটার পা থেকে বিষ তুলে নেবে, কিন্তু তাই যদি হয় তাহলে তা তো সেখানেই করতে পারে। ঘরের দরজা বন্ধ করে থাকার তো কোনো প্রয়োজন নেই। মাথার ভেতরে সমস্ত তালগোল পাকিয়ে যাচ্ছিল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম গজেন্দ্র মোহন আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে ঘরের ভেতর গিয়ে ঢুকছে। আমি যে বিভ্রান্ত হচ্ছি তা সে উপভোগ করছে। গজেন্দ্র মোহন সেই মেয়েটিকে খাটিয়া সহ ঘরে নিয়ে গিয়ে ঢুকতেই আমি বাইরের তাওয়ার উপর ধপ করে বসে পড়লাম। ঘরের বাইরে যারা অপেক্ষা করছিল তাদের সবার চোখে মুখে একটা কৌতূহল। সবাই ফিস ফিস করে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো। যে লোকটি গজেন্দ্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছিল, আমার চোখ পড়ল তার দিকে। সে দাওয়ার কাছে হেলান দিয়ে মাথার উপর একটা হাত রেখে সামনের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। সে আমায় বসতে দেখেই বলল, ঠাকুর মশাই, আর চিন্তা নেই গো। ছোট দাদাবাবু গেছেন যখন, ও আমার মেয়েরে ঠিক ভালো করে দেবে। গজেন্দ্র মোহন সে তোমার মেয়েকে ঠিক করে দেবে, কিন্তু তোমার মেয়েকে যে বিষধর সাপে কেটেছে। লোকটা যেন অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, ঠাকুর মশাই, আপনি জানেন না, ছোট দাদাবাবু তো আমাদের এই গায়ের ভগবান গো, ভগবান। সে ছুঁয়ে দিলে মৃত মানুষও যে জীবন ফিরে পায়। কথাটা কোনো অন্য মানুষের মুখে শুনলে আমি হয়তো সেই মুহূর্তে বিশ্বাসই করতে পারতাম না, কিন্তু যে মানুষটার মেয়েকে এইমাত্র সাপে কেটেছে সে মানুষটা অযথা মিথ্যে কথা বলতে যাবে কেন? আর গজেন্দ্র মোহন তো আমায় একই কথা বলল। তাহলে কি গজেন্দ্র মোহনের কাছে কোনো গুপ্ত বিদ্যা রয়েছে যার দ্বারা সে মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে পারে? ভগবান কেন? তুমি কি নিশ্চিত সে তোমার মেয়েকে বাঁচিয়ে দিতে পারবে? যদি তারপরেও না বাঁচে তাহলে ভাবো ভগবানের আমার মেয়েটার উপর দৃষ্টি পড়েছে গো, তাই তাকে তুলে নিয়ে গেছে। ছোট দাদাবাবু তাকে বাঁচিয়ে দিতে পারবে যদি তার আয়ু থাকে। ঠাকুর মশাই, ছোট দাদাবাবু ঠিক পারবে। বন্ধ ঘরের দরজাটা খোলার মতো সাহস কিংবা একবারও তাদের বিরক্ত করার মতো ইচ্ছে কেউই দেখালো না। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো, কেন ওরা জানে ভিতরে কি চলছে। পরেই গজেন্দ্র মোহন মেয়েটাকে নিয়ে বাইরে এসে দাঁড়াবে আর মেয়েটা ছুটে এসে তার বাপকে জড়িয়ে ধরবে। গোটা ব্যাপারটা আমার মাথার ভেতরটা এমন গোলমাল করে দিতে লাগলো। এও কি সম্ভব?
যদিও অনেকবার অনেক সাধু সঙ্গে থেকে এ কথা বহুবার শুনেছি, মৃত্যু সঞ্জীবনী মন্ত্র বলে একটা মন্ত্র আছে, তার দ্বারা মৃত মানুষকে বাঁচিয়ে দেওয়া যায়। কিন্তু তার যে একটা আলাদা গুপ্ত ক্রিয়া রয়েছে তা তো গজেন্দ্র মোহনের জানার কথা নয়। ঘরের ভেতর থেকে কিন্তু কোনো মন্ত্র কিংবা কোনো শব্দ ভেসে আসছে আমি শুনলাম না। রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। গ্রামের সেই বাড়িটায় গ্রামের প্রায় অর্ধেক লোক ভেঙে পড়েছে। সবাই একটা চমৎকার দেখার জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে আজ আমিও এসে পড়েছি। জীবনে অনেক অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়েছি, কিন্তু আজ প্রথমবার এমন একটা ঘটনার সাক্ষী আমি হতে চলেছি, তা বোধ হয় এই প্রথমবার। বেশ খানিকটা সময় কেটে গেল। আকাশে সূর্য মাথার উপর থেকে নেমে পশ্চিমে ঢলে পড়তে লাগলো। দু একজন গ্রামবাসী এদিক ওদিক ঘুরে ফিরে বেড়াতে লাগলো। কেউ কেউ তার নিজের বাড়িতে ফিরে গেল। একটা ঠান্ডা বাতাস ওটা বাড়িটার আশেপাশে উঠতে শুরু করলো, ঝড়ের লক্ষণ। ঠিক সেই সময় বন্ধ ঘরের দরজা খুলে গেল, আর সেই দরজা দিয়ে প্রথম যে বেরিয়ে এলো সে কিন্তু গজেন্দ্র মোহন নয়। যে মেয়েটাকে খাটিয়ার উপর শুয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছিলাম, এখন সেই মেয়েটি সম্পূর্ণ সুস্থ। সে দিব্যি স্বাভাবিক অবস্থায় আমার সামনে দিয়ে হেঁটে তার বাবার কোলের উপর ঝাঁপিয়ে পড়ল। এতক্ষণ রুদ্ধশ্বাসে অপেক্ষা করা লোকটি এবার কিন্তু কেঁদে ফেলল। দু হাত মেয়ের মাথায়, গালে, সারা শরীরে হাতে বোলাতে বোলাতে যেন নিজেকেই সান্ত্বনা দিচ্ছিল। একবার দু হাতে মেয়ের ছোট্ট শরীরটা বুকের সাথে চেপে ধরে উহু করে সে কেঁদে ফেলল। আমার দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না ঠাকুর মশাই, মেয়েটা আমার বেঁচে যাবে গো, মেয়েটা আমার বেঁচে যাবে। আমি সত্যি একটা আশ্চর্য ঘটনা দেখতে পেলাম। প্রায় মৃত্যুর মুখ থেকে মেয়েটা ফিরে এসে সম্পূর্ণ সুস্থভাবে তার বাপের পাশে বসে আসে। কিন্তু গজেন্দ্র মোহন কোথায়? তাকে তো দেখছি না। আমি উঠে ঘরের ভিতরে যাওয়ার উদ্যোগ করতেই সেই লোকটি আবার বলল, এখন ভিতরে যাবেন না ঠাকুর মশাই, এখন ভিতরে যাবেন না, এখন যেতে মানা আছে। মানা আছে? কিসের মানা? তা জানি না ঠাকুর মশাই, তবে এ সময় দাদাবাবু কাউকে ভিতরে যেতে বারণ করেন। তিনি নিজে বাইরে ফিরে না আসা পর্যন্ত কেউ ভেতরে যেতে পারবে না, কেউ না। তার বলা কথাগুলো বেশ শক্ত। আমি চাইলেই তার নিষেধ অগ্রাহ্য করে ভেতরে ঢুকে যেতে পারতাম, কিন্তু কারো বিশ্বাসে আঘাত দেওয়া কিংবা তার কথা অমান্য করা আমার স্বভাবে নেই। তাই আমি বসে রইলাম। একটু পরেই গজেন্দ্র মোহন বাইরে বেরিয়ে এলো। সেই হাসি মুখ, সেই লম্বা চুল ঘাড়ের পেছন অবধি, সেই উজ্জ্বল দুই চোখ। কিন্তু আমার কেমন জানি মনে হলো কোথাও যেন একটা পরিবর্তন হয়েছে। সে পরিবর্তন এতটাই সূক্ষ্ম যে তা সহজে চোখে পড়ছে না, কিন্তু ভালোভাবে অনেকক্ষণ তাকিয়ে তাকে দেখলে বোঝা যায় কোথাও যেন একটা পরিবর্তন হয়েছে। গজেন্দ্র মোহন বাইরে বেরিয়ে মেয়েটির মাথায় একটা হাত রাখলো, তারপর আমার দিকে এগিয়ে এসে বলল, কি ঠাকুর মশাই, অবাক হলেন? আমি যে অবাক হয়েছি সেই ভাবটা আমি অনেকক্ষণ আগেই কাটিয়ে ফেলেছি, কিন্তু পরিবর্তনটা যে ঠিক কি সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তাই সামান্য ইতস্তত করেই বললাম, আচ্ছা গজেন্দ্র মোহন, আপনার যে কোনো একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে তা তো বুঝতে পারছি, কিন্তু একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না। যা কথা বলার তা বাড়িতে গিয়েই বলি না হয়। বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। আমি আর কথা বাড়ালাম না। গজেন্দ্র মোহনকে নিয়ে বাড়ি ফিরে এলাম। ওটা রাস্তা গজেন্দ্র মোহন আর একটা কথাও বলল না। বাড়ি ফিরেই নিজের ঘরে ঢুকে পড়ল। আমার থাকার জন্য সে একটা আলাদা ঘর দিয়েছিল, আমিও সেইখানেই রইলাম। দুপুরের খাওয়া আমাদের একসঙ্গে হলো না।
গজেন্দ্রমোহনের স্ত্রী জানালে সে গজেন্দ্রমোহন এবেলা আর কিছু খাবে না। আমি নিজের মতোই খেয়ে আমার জন্য বরাদ্দ বিছানায় শুয়ে রইলাম। মনের মধ্যে একটা ভাবনা খসখস করতে লাগলো। অনেকদিন আগে এক সাধুর কাছে মৃত্যুঞ্জয় মন্ত্রের ব্যাপারে কিছুটা শুনেছিলাম। যে ব্যক্তি মৃত্যুঞ্জয় মন্ত্র ব্যবহার করে অন্য কারোর জীবন বাঁচাবে, সেই ব্যক্তির সামান্য ক্ষতি সেই মন্ত্র ব্যবহারে হয়। কিন্তু গজেন্দ্রমোহনের ক্ষেত্রে সেটা হলো না কেন, সেই ভাবনাই আমার মাথায় ঘুরতে লাগলো। এসব ভাবতে ভাবতে একসময় চোখ জুড়িয়ে এসেছিল বোধ হয়। যখন ঘুমটা ভাঙলো, দেখি গজেন্দ্রমোহন আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। তারানাথ থামতেই আমরা দুজন অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারানাথের প্রতিটা গল্প একটা অন্যটার থেকে আলাদা হয় তা আমরা জানি, তবে এমন একটা গল্প এর আগে বোধহয় আমরা কখনো শুনিনি। আমাদের বিস্মিত ভাবটা এতটাই বেশি ছিল যে তারানাথ যে কখন চুপ করে গেছে তা বুঝতে আমাদের অনেকটা সময় লাগলো। যখন খেয়াল হলো তখন কিশোরী প্রশ্ন করল, আচ্ছা, এই গজেন্দ্রমোহন কি কোনো তান্ত্রিক কিংবা সাধু জাতীয় কিছু ছিল? কারণ আপনি তো বলেছেন মৃত্যুঞ্জয় মন্ত্র শিখতে হয়, আর তন্ত্রে অদীক্ষিত কারোর কাছে তো এই মন্ত্র যাওয়ার কথা নয়। তারানাথ সে কথার উত্তর না দিয়ে পাসিং শোয়ের প্যাকেট থেকে আরও একটা সিগারেট বার করে ধরাল। তারপর ধোঁয়া ছেড়ে বলল, এই দুনিয়াতে মাঝে মাঝে এমন অনেক কিছুই ঘটে যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। গজেন্দ্রমোহন ছিল তেমনই একটা ব্যাখ্যাহীন রহস্য। গজেন্দ্রমোহনের কাছে কিন্তু কোনো মন্ত্র ছিল না, এমনকি তার কোনো আশ্চর্য ক্ষমতাও ছিল না। তার কাছে ছিল একটা দেবী মূর্তি। কিশোরী আর আমি একসাথে সমস্বরে বলে উঠলাম, দেবী মূর্তি? হ্যাঁ, দেবী মূর্তি। তারপর যা বলছিলাম, গজেন্দ্রমোহনকে আমার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বিছানার উপর উঠে বসলাম। গজেন্দ্রমোহন আমায় বলল, একবার বাইরে আসবেন, দেখুন আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। আমি গজেন্দ্রমোহনের সাথে উঠোনে নামলাম। উঠোনে হাঁটতে হাঁটতে গজেন্দ্রমোহন শোনালো তার জীবনের একটা অদ্ভুত কথা। উঠোনটা বেশ বড়, তার পেছনের দিকে একটা ফাঁকা মাঠ শুরু হয়েছে, আর সামনে রয়েছে একটা ঝিল। আমরা হাঁটতে হাঁটতে সেই ফাঁকা মাঠের কাছে গিয়ে দাঁড়ালাম। আকাশে গোল সাদা থালার মতো চাঁদ উঠেছে। তার আশেপাশে ছোট ছোট তারাগুলো এখন উজ্জ্বল হয়ে আকাশের গায়ে লেগে আসে। একটানা বৃষ্টি হবার জন্য আকাশ এখন বেশ পরিষ্কার। গ্রামে ফাঁকা মাঠের সামনে দাঁড়িয়ে এরকম একটা দৃশ্য দেখা সত্যিই অতুলনীয়। ওভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে গজেন্দ্রমোহন এক সময় আমায় বলল, আপনার মনে অনেক প্রশ্ন এসে ধরা দিয়েছে ঠাকুর মশাই, তাই না? আপনি মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারেন। আপনার কাছে নিশ্চয়ই কোনো একটা ক্ষমতা আছে যার দ্বারা এটা সম্ভব হয়, নইলে মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে আনা একমাত্র ভগবান ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। গজেন্দ্রমোহন আমার দিকে তাকিয়ে হাসল। এই আধো অন্ধকারে তার মুখের হাসিটা হঠাৎ কেমন যেন হতাশাজনক মনে হলো। এর আগে যে কবার গজেন্দ্রমোহনের হাসি দেখেছি, প্রতিবার সে হাসি ছিল সুন্দর। প্রথম তার হাসি বুকের কোণে গিয়ে বিঁধল। গজেন্দ্রমোহন হাঁটতে হাঁটতে তার কথা বলতে শুরু করলো। তখন আমি অনেক ছোট, জানেন ঠাকুর মশাই, বয়স কত হবে, ওই 16-17 বছর। তখনও বাবা মা দুজনেই বেঁচে ছিলেন। ছোট থেকেই আমি খুব ভালো মূর্তি বানাতে পারতাম, জানেন ঠাকুর মশাই। এটা আমার একটা প্রতিভা। আমার বাবা ছিলেন জমিদার বংশের ছেলে, কিন্তু বাবার সময় থেকেই জমিদারি আর ছিল না। বেশ কিছু চাষের জমি ছিল, সেগুলো থেকে যা আয় হতো তাতেই আমাদের সংসার চলত। বাবা শিখিয়েছিলেন মানুষকে ভালোবাসতে,
মানুষের মধ্যেই নাকি ভগবান বাস করে। বাবা খুব সুন্দর গল্প বলতে পারতেন, আমায় হরেক রকমের গল্প শোনাতেন রাত্রে। মায়ের মৃত্যুটা হয়েছিল আগে, হঠাৎ করে ধুম জ্বরে তার গা পুড়ে যায় এক রাত্রে। বদ্যি ডেকে এনে তার শুশ্রূষা করবার সময়টুকু পাননি বাবা। মাত্র এক রাত্রে জ্বরে মা আমাদের ছেড়ে চলে যায়। তারপর থেকেই বাবার কাছে আমি মানুষ হয়েছি। বাবাও মাটির মূর্তি গড়তে খুব ভালোবাসতেন। তার কাছে মূর্তি করা শিখে একসময় মাটির মূর্তি তৈরি করতাম। বাবা মৃত্যুর আগে একদিন স্বপ্ন দেখলেন একটা অদ্ভুত দেবী মূর্তির গড়ন ঠিক লক্ষ্মী দেবীর মতো, বুঝলেন? একটা অদ্ভুত দর্শন পাখির উপর সেই দেবী মূর্তি বসে আছেন। শ্রীদেবীর এক হাতে বরাভয় আর অন্য হাতে একটা গোল পাত্র। দেবীর পায়ের কাছে এক অসুস্থ মানুষ শুয়ে। দেবী তার হাতের পাত্র থেকে কি একটা তরল সেই অসুস্থ মানুষের মুখে দিতেই সে কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে দেবীকে প্রণাম করে চলে গেল। এরকম একই স্বপ্ন আমি পরপর 5 দিন দেখলাম ঠাকুরমশাই। হ্যাঁ, আর ঠিক তার পরের দিন বাবা হঠাৎ মারা গেলেন। মারা যাওয়ার আগে বাবাকে আমি স্বপ্নের কথাটা বলেছিলাম অবশ্য। তিনি আমায় বললেন যে স্বপ্নে যখন আমি এই দেবী মূর্তির দেখা বারবার পাচ্ছি, তাহলে আমার একবার এরকম একটা দেবী মূর্তি তৈরি করে দেখা উচিত। বাবার মৃত্যুর পরেই আমি ধীরে ধীরে একদিন দেবী মূর্তিটা তৈরি করে বসলাম। কিন্তু সেই দেবী মূর্তির গায়ের কোনো রং করতে আমার ইচ্ছা করলো না। তারপর ধীরে ধীরে এক সময় তার কথা সমস্তটাই আমি ভুলে গেলাম। প্রায় বছরখানেক হবে, হ্যাঁ প্রায় বছরখানেক হবে। এর মাঝেই আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর সংসার বেশ ভালোভাবেই চলছিল। বাবার রেখে যাওয়া জমি জমার আয় থেকে নতুন একটা বাড়ি করলাম। একসময় সংসার বেশ গুছিয়েই তৈরি করে নিলাম। এভাবে কয়েকটা বছর কেটে গেল ঠাকুরমশাই। একদিন রাত্রে আমার স্ত্রী ঘরের বাইরে বেরিয়ে হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। আমি তাড়াতাড়ি বাইরে এসে দেখলাম সে মুহ্যমান অবস্থায় বাইরে পড়ে আছে। তাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে গিয়ে জল দিয়ে তার জ্ঞান ফেরাতেই সে বলল বাড়ির বাইরের উঠোনে এসে যেন কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। স্ত্রীর কাছ থেকে সেই বর্ণনা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল কয়েক বছর আগে সেই স্বপ্ন দেখা দেবীকে। আর তার সাথে সাথেই আমি সেই দেবী মূর্তিটা খুঁজতে শুরু করলাম। এতটা বলে গজেন্দ্রমোহন থামল। আমরা হাঁটতে হাঁটতে সেই ঝিলের জলের কাছে এসে পৌঁছেছিলাম। একটা ঠান্ডা হাওয়া আমাদের চারিদিকে মাঝে মধ্যেই বয়ে চলেছে। ঝিলের জলে চাঁদের আলো বেশ সুন্দর একটা প্রতিচ্ছবি ফেলেছে। সেদিকে তাকিয়ে গজেন্দ্রমোহন চুপ করে রইল। আমি আর কোনো কথা বললাম না। আমার মনে হলো সে মনে মনে কয়েকটা ব্যাপার সাজিয়ে নিচ্ছে। একটু বিরতির পর সে আবার বলল, অদ্ভুতভাবে কিন্তু সেই মূর্তিটা আমি আর খুঁজে পেলাম না। যতবার আমার স্ত্রীর কাছে সেই তার দেখা ছায়ামূর্তির বর্ণনা শুনেছি, ততবার সে আমায় সেই একই কথা বলেছে। যে মূর্তি আমি তৈরি করেছিলাম তার কথা সে কখনোই জানতো না, এমনকি আমি নিজেও তাকে কখনোই সে মূর্তি কিংবা সে স্বপ্নের কথা বলিনি। কিন্তু তারপরেও সে নিখুঁতভাবে সেই দেবীর বর্ণনা কিন্তু আমায় দিয়ে দিল। ব্যাপারটা নিয়ে আমি যতই ভাবতে লাগলাম, ততই বারবার মনে হতে লাগলো আমার সাথে হয়তো কিছু একটা ঘটতে চলেছে ঠাকুরমশাই। হ্যাঁ, আর ঠিক সেই সময় আমার দেখা হলো সেই মানুষটার সাথে। গজেন্দ্রমোহনের মুখে এই কথা শুনে আমার বুকের ভেতরটা এমন যেন ধক করে উঠল। মনে হলো এমন কারো কথা গজেন্দ্রমোহন বলতে চলেছে যার কথা আমি হয়তো মনে মনে ভাবছি। গজেন্দ্রমোহন কিন্তু তখনও বলে চলেছে। লোকটা আমার বাড়িতে এসে উপস্থিত হলো হঠাৎ করে। আমি তখন বাড়িতে ছিলাম না। বাড়ি ফিরে দেখি আমার স্ত্রী তাকে দাওয়ার উপর বসতে দিয়েছে। তাকে নাকি খেতে বলা হয়েছিল, কিন্তু সে কিছুই খাবে না। সে একটা জিনিস দাবি করে বসলো। থাকতে না পেরে গজেন্দ্রমোহনকে থামিয়ে বলে উঠলাম, সে বাড়ির দাওয়ায় এক রাত ঘুমোতে চায়।
সে এ বাড়িতে ঘুমিয়ে স্বপ্ন দেখতে চায়? কি কি ঠিক বলছি তো? গজেন্দ্রমোহন অবাক হয়ে আমার দিকে তাকালো। তার অবাক হওয়ার ভাবটা বলে দিচ্ছে আমার কথাগুলোই সত্যি। আপনি কি করে জানলেন ঠাকুরমশাই? সে অনেক কথা, আপনাকে অন্য একদিন বলবো ক্ষণ। আচ্ছা, বলুন তারপর কি হলো? গজেন্দ্রমোহন আবার বলতে শুরু করলো, আমরা হাঁটতে হাঁটতে সেই ঝিলের কাছে গিয়ে পৌঁছেছি। ততক্ষণে অনেক বোঝানোর পরেও যখন সে খেতে আর ঘরের ভেতরে ঘুমোতে চাইল না, তখন বাধ্য হয়েই তাকে দাওয়ায় শুতে দেওয়া হলো। একটা মানুষ দাওয়ায় শুয়ে ঘুমোচ্ছে আর আমরা ঘরের ভেতর নিশ্চিন্ত মনে ঘুমাবো? এটা তো হয় না ঠাকুরমশাই। তাই সারা রাত আমার প্রায় ঘুম হলোই না। অনেক ভোরের দিকে যখন আমার ঘুম এসেছে, তখন মনে হলো বাইরে সেই লোকটি কার সাথে যেন কথা বলছে। উঠে বাইরে বেরোতেই কিন্তু কুয়াশার জন্য তেমন কিছুই আমি দেখতে পেলাম না, অথচ স্পষ্ট শুনতে পেলাম সেই লোকটি কাকে যেন বলছে, তোমার সময় যে হয়ে এলো মা, এবার তোমার আসার সময় হলো। ও বেটা কিচ্ছু বোঝে না। এমন আরও অনেক কথা আমি শুনতে পেলাম, কিন্তু তার মানে কিছুই আমি বুঝতে পারলাম না। অথচ বোঝা যাচ্ছিল সে লোকটি কার সাথে যেন কথা বলছে আর তাকে বারবার মা বলে সম্বোধন করছে। আমি কৌতূহল নিয়ে ঘরের বাইরে এসে দাঁড়াতেই তাকে দেখতে পেলাম কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকতে। আর তখনই আমি একটা ভুল করলাম। গজেন্দ্রমোহন হঠাৎ দাঁড়িয়ে পড়ে আমার দিকে তাকালে, তারপর বলল, আমি সেই কুয়াশার মধ্যে লোকটির পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে যা দেখতে পেলাম, তাতে আমার গোটা শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। আমি দেখতে পেলাম কুয়াশার মধ্যে দাঁড়িয়ে সেই দেবী মূর্তি, যার স্বপ্ন দেখেছি এবং যার মূর্তি আমি নিজের মনে মনেই তৈরি করে ফেলেছি। সামান্য কয়েক মুহূর্তের জন্য তাকে আমি দেখতে পেলাম, কিন্তু তারপরেই কুয়াশার মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার আগেই সেই লোকটি আমায় ধরে ফেলল। আমার জ্ঞান যখন ফিরল, তখন শুনতে পেলাম সেই লোকটি আমায় ঘরের দাওয়ায় শুইয়ে দিয়ে চলে গেছে, আর যাওয়ার আগে বলে গেছে একটা মূর্তি আছে আমার কাছে, সেটা খুঁজে বার করে ভালো করে স্নান করিয়ে সেটাকে ঝিলের কাছে কোনো গাছের তলায় প্রতিষ্ঠা করতে। ঠাকুরমশাই, সেই দেবী মূর্তিটা আপনি দেখবেন? এতক্ষণে আমি খেয়াল করলাম আমরা হাঁটতে হাঁটতে সেই ঝিলের কাছের একটা বট গাছের নিচে এসে পৌঁছেছি। চাঁদের আলোয় গাছের তলাটা মোটামুটি ভালোভাবেই দেখা যায়, আর সেই আলো আঁধারির মধ্যে আমি দেখতে পেলাম গাছের নিচে নয়, প্রায় গাছের গায়ে একদম কেটে বসে রয়েছে একটা দেবীর মূর্তি। আমি মূর্তির দিকে তাকিয়ে একেবারে অবাক হয়ে গেলাম। অনেকটা মকরের মতো একটা অদ্ভুত জন্তুর উপর বসে রয়েছেন সেই দেবী। তার এক হাতে একটা বরাবর আর অন্য হাতে একটা পাত্র। এই আলো আঁধারি রাতে দেবী মূর্তিকে এখানে দেখে আমার কেমন যেন গা ছমছম করে উঠল। হঠাৎ করেই বুঝতে পারলাম চারপাশের পরিবেশটা কেমন যেন বদলে যেতে শুরু করেছে। আমার পাশে দাঁড়িয়ে থাকা গজেন্দ্রমোহনের গলাটাও কেমন যেন বদলে যেতে লাগলো। সে ধরা গলায় বলতে লাগলো, সেই দেবী মূর্তিকে আর কেউ দেখতে পায় না ঠাকুরমশাই। আমি না চাইলে আপনি কখনোই দেবী মূর্তিকে দেখতে পাবেন না। একমাত্র আমি এসে দাঁড়ালেই সেই দেবী মূর্তিকে দেখা যায়। কিন্তু এই দেবী মূর্তির সাথে আজ দুপুরে সেই সাপে কাটা মেয়েটাকে বাঁচানোর কি সম্পর্ক রয়েছে? আমার কেন মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু একটা গোপন করছেন। গজেন্দ্রমোহনের গলা আগের থেকে আরো বেশি ধরে এলো। সেভাবেই সে বলল, সেই দেবী মূর্তি প্রতিষ্ঠা করার পর থেকেই আমার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতার জন্ম হয়েছে ঠাকুরমশাই। মৃত্যু পথযাত্রী কোনো মানুষকে আমি বাঁচিয়ে তুলতে পারি। যদি মৃত্যু হয়ে যায় তাহলে তাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়,
কিন্তু তার মধ্যে যদি সামান্য জীবন অবশিষ্ট থাকে তাহলে তাকে আমি বাঁচিয়ে তুলতে পারি ঠাকুর মশাই। কিন্তু গজেন্দ্র মোহনের কথাগুলো শুনতে শুনতে আমার কেমন যেন একটা ভয় হতে শুরু করলো। কেমন যেন মনে হচ্ছিল এই গল্পের শেষটা সুন্দর নয়। একটা মানুষ কখনোই কোনো কিছুর বিনিময় ছাড়া একটা মানুষের জীবন বাঁচাতে পারে না। সেই বিনিময়টা কি? কিসের মাধ্যমে গজেন্দ্র মোহন কোনো একজন মৃত্যু পথযাত্রী মানুষের জীবন বাঁচিয়ে দেন? সেই বদ্ধ ঘরে গজেন্দ্র মোহন সেই মেয়েটির সাথে আসলে কি করেছিল? আমি উত্তেজিত হয়ে তাকে বললাম, আপনি কিন্তু সবটা এখনো বললেন না গজেন্দ্র মোহন। থাক না ঠাকুর মশাই, সবটা না হয় না জানাই রইল। জীবনের বিনিময়ে কোনো কিছু নিশ্চয়ই আপনাকে সেই দেবীকে দান করতে হয়, কিন্তু কিন্তু সেই দানটা কি? চুপ করে ঝিলের জলের দিকে তাকিয়ে রইল গজেন্দ্র মোহন। তারপর ধীরে ধীরে তার জামার বুকের কাছটা উন্মুক্ত করে আমার দিকে ঘুরে দাঁড়াতেই আমি চমকে উঠলাম। গজেন্দ্র মোহনের বুকের মাঝে আড়াআড়ি ভাবে গভীর কয়েকটা ক্ষত। গজেন্দ্র মোহনের গলা কাঁপছে। সে সেভাবেই বলল, এই গ্রামের এক বৃদ্ধ অসুস্থ হয়ে মরতে বসেছিল, অথচ তার ছেলে থাকে পাশের গ্রামে। ছেলের মুখ না দেখে সে কোথাও যেতে চায় না। আমি যখন গিয়ে তার কাছে পৌঁছালাম তখন হঠাৎ করেই আমার কানের কাছে এক নারী কণ্ঠ বলে উঠল, নিজের বুকের রক্ত দিয়ে আমি তাকে বাঁচাতে পারবো। আমি কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না ঠাকুর মশাই, কিন্তু সেই বৃদ্ধ তখন মরমর অবস্থায়। আমি তার বাড়িতে একজনই মাত্র তাকে দেখাশোনার জন্য ছিল। তাকে তাকে বাইরে একটা কাজের ছুতোয় পাঠিয়ে আমি ঘরের মধ্যে থেকে একটা অস্ত্র নিয়ে বুকের রক্ত তার মুখে দিতেই কিছুক্ষণের মধ্যেই সে সুস্থ হয়ে উঠল। ব্যাপারটায় আমি এতটাই ভয় পেয়েছিলাম আর অবাক হয়েছিলাম যে কাউকে কিছু বলতে পারিনি। এই দেবী মূর্তির কাছে এসেই আমি বুঝতে পেরেছিলাম যে এই দেবী মূর্তি এই সমস্ত ঘটনার পিছনে রয়েছেন। কারণ আমার স্ত্রীকে সমস্ত ঘটনা বলে তাকে এই দেবী মূর্তি দেখাতে নিয়ে এসেছিলাম তখন সে দেবী মূর্তি দেখতে পেয়েছিল, অথচ পরে সে ঝিলের কাছে একা এসে এই দেবী মূর্তি আর দেখতে পায়নি। আজ যেমন আপনি দেখতে পেলেন আমার সাথে আছেন বলে, অন্য সময় হলে কিন্তু আপনি এই মূর্তি দেখতে পেতেন না। গজেন্দ্র মোহনের কথাগুলো শুনতে শুনতে আর তার বুকের ক্ষত দেখে আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম সেই ঝিলের কাছে। আমার মুখ থেকে কিছুক্ষণ কোনো কথা বেরোলো না। গজেন্দ্র মোহন আমার ব্যাপারটা বুঝতে পেরেছিল হয়তো, তাই বলল। গজেন্দ্র মোহনের এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল সেদিন সেই বন্ধ ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা সূক্ষ্ম পরিবর্তন আমার মনে হয়েছিল, কিন্তু তা ধরতে পারিনি। এখন বুঝতে পারলাম তা আসলে বয়স বেড়ে যাওয়ার লক্ষণ। চলুন ঠাকুর মশাই, বাড়ির দিকে ফেরা যাক। অদ্ভুতভাবে পাওয়া এই ক্ষমতাটা আমি ততদিন পর্যন্ত ব্যবহার করে যাব যতদিন পর্যন্ত না আমার মৃত্যু হয়। একবার বলুন তো ঠাকুর মশাই, পাপ পুণ্য বলে কি সত্যিই কিছু আছে? এই যে আমি মানুষকে বাঁচানোর জন্য নিজের ক্ষতি নিজেই করে চলেছি, এটা পাপ নাকি পুণ্য? তারানাথ চুপ করতেই কিশোরী শান্ত গলায় বলে উঠল, আপনি কি একা দ্বিতীয়বার সেই মূর্তির কাছে গিয়েছিলেন ঠাকুরমশাই? তারানাথ বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে উদাসী গলায় বলে উঠল, সে গ্রামে আমি আর বেশি দিন থাকিনি। একটা মানুষ অন্য মানুষদের বাঁচাতে গিয়ে নিজেকে ধীরে ধীরে শেষ করে ফেলবে তার চোখের সামনে কতদিন দেখা যায়। তবে হ্যাঁ, সেখান থেকে ফেরার পথে আমি সেই ঝিলের কাছে গাছতলায় গিয়েছিলাম।
তবে সেখানে কোনো মূর্তি ছিল না। অথচ আগের দিন মূর্তিটা দেখবার সময় মনে হয়েছিল মূর্তিটা এমনভাবে গাছের গুঁড়ির মধ্যে গেঁথে আসে যেন তা বহু বছর ধরে সেইখানে রয়েছে। তারানাথের গল্প শেষ হতেই আমরা উঠে পড়লাম। রাস্তায় নেমে কিশোরী বলল, এমন হয় নাকি? তারানাথ যা বলল, কিন্তু আমার তো কিছুই বিশ্বাস হলো না। আমি ঠিক তারানাথের মতো করেই কিশোরীর উদ্দেশ্যে বললাম, বিশ্বাস করো না যখন, তখন গল্প শুনতে আসো কেন বাপু? এ কথায় কিশোরী আর আমি দুজনেই হেসে উঠলাম। বাইরের বৃষ্টিটা তখন ধরে এসেছে। আপনি শুনছিলেন অন্ধকারের গল্প কথা। এই অন্ধকার যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের গল্পটি আপনার মনে কতটা ছাপ ফেললো তা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি অনুভূতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এইরকম আরো গল্প, ভয়ঙ্কর রহস্যের গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যুক্ত থাকুন অন্ধকারের এই জগতে। আবার দেখা হবে আরো এক নতুন গল্পে। শুভরাত্রি।